সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সমীকরণ চ্যাপ্টারে সমীকরণের সূত্র, জাবেদা ও সমীকরণ সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন ও উত্তরের সমাধান করব। তো এখন স্বল্প সময়ের জন্য আমি প্রথমে একটা প্রশ্ন তৈরি করেছি। ওই প্রশ্নটা 2017 সালে বরিশাল বোর্ডে আসছিল, ওখান থেকে কিছু যোজন এবং বিয়োজন করেছি। এখন এইটা সমাধান করার আগে প্রথমে প্রশ্ন আমি সেটিং করলাম। এইটা হচ্ছে আমার প্রশ্ন, পুরোটা আমার প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে যে জনাব রাকিব 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 50,000 টাকা, ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন গুলো নিম্নরূপ: 2017 তারপর যে তারিখ 3 মাসে 50,000 টাকা করে একজন ম্যানেজার নিয়োগ দেন। তারপর তারিখ হচ্ছে 6 তারিখ একজন মক্কেলকে 30,000 টাকা সেবা দিয়ে নগদ 10,000 টাকা পাওয়া গেল। 10 তারিখ দারের সাপ্লাইজ ক্রয় 10,000 টাকা। 18 তারিখ সেবা বাবদ অগ্রিম গ্রহণ 5,000 টাকা। তারপর আছে 25 তারিখ সাপ্লাইজ ব্যবহৃত 5,000 টাকা। 30 তারিখ অফিসের ম্যানেজারকে বেতন দেওয়া হলো। 31 তারিখ ঋণ পরিশোধ 10,000 টাকা। আমার এখন করণীয় বিষয় হচ্ছে: ক, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ, লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও ব্যাখ্যা ছাড়া। গ, লেনদেনগুলোর টেবুলার চকে সমীকরণের প্রভাব দেখাও। আসো আগে আমরা কয়ের প্রশ্ন প্রারম্ভিক মূলধনের পরিমাণ সমাধান করার আগে আমরা হিসাব সমীকরণ সম্বন্ধে জানব। তাহলে হিসাব সমীকরণের সূত্র A equal to L অথবা A equal to L plus OE। এখানে A equal to অ্যাসেট সম্পদ, L equal to লায়াবিলিটিস দায়, OE ওনার্স ইকুইটি মালিকানার সত্ত্ব। এ হচ্ছে তার ব্যাখ্যা। এখন আমরা অনেক আগে থেকে জানি, আগে পড়ে আসছি, হিসাব 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। তাহলে এখানে আমি দেখতেছি হিসাব আছে 3 প্রকার। এক হচ্ছে অ্যাসেট, 2 হচ্ছে লায়াবিলিটিস, 3 হচ্ছে ওনার্স ইকুইটি। তাহলে আর দুটো হিসাব কোথায় গেল? তা আমরা জানি যে ওনার্স ইকুইটি গঠিত হয় কিভাবে? ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িং। তাহলে আর দুইটা হিসাব মানে কি লুপ্ত অবস্থায় থাকে কিসের মধ্যে? ওনার্স ইকুইটির মধ্যে। তাহলে ওই দুটো হিসাব কি? সেটা হচ্ছে রেভিনিউ, এক্সপেন্সেস। তাহলে আমি বলতে পারি হিসাব কত প্রকার? 5 প্রকার। 1 অ্যাসেট, 2 লায়াবিলিটিস, 3 ওনার্স ইকুইটি, 4 রেভিনিউ, 5 এক্সপেন্সেস। ঠিক আছে? এখন আসো আমরা কয়ের সমাধান করব। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু প্রারম্ভিক সম্পত্তি মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে প্রারম্ভিক মূলধন মানে বিগত বছর গত বছরে যে মূলধনটা
ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে আছে, যেটা ব্যবহৃত হয়নি, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এখন প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করব? বিগত বছরের প্রারম্ভিক সম্পত্তিগুলো থেকে বিগত বছরের প্রারম্ভিক দায়গুলো বাদ দিলে আমি প্রারম্ভিক মূলধন পাবো। এটাকে আবার বলতে পারি, কিভাবে বলতে পারি? প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু চলতি বছরের মানে কি? চলতি বছরের মানে 1 জানুয়ারি তারিখের সম্পত্তিগুলো থেকে 1 জানুয়ারি তারিখে দায়গুলো বাদ দিলে আমি প্রারম্ভিক মূলধন পাবো। তাহলে আমি প্রারম্ভিক সম্পত্তি নগদ বছরের শুরুতে কত? 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা নগদ। তারপর আসবাবপত্র কত? 50,000 টাকা। তারপর প্রারম্ভিক দায় কত? 50,000 টাকা লিখলাম। তাহলে 1 লক্ষ আর 50 দুটা যোগ করলাম 1.5 লক্ষ, সেখানটাকে ঋণ বাদ দিলাম, তাহলে কত হলো? 1 লক্ষ টাকা। এ হলো প্রারম্ভিক মূলধন নির্ণয়। এবার আসো দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও ব্যাখ্যা ছাড়া। তাহলে এবার আসো লেনদেনগুলো জাবেদা দাখিলা দিতে হলে প্রথমে আমরা 1 তারিখের পানশনটা নেব। তাহলে 1 তারিখের পানশন কি? নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, এই জন্য নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। তারপর আসবাবপত্র কত? 50,000 টাকা আসছে, ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র ডেবিট 50,000 টাকা। তার ঋণ বাবদ ব্যবসা প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেয়েছে কত? 50,000 টাকা ক্রেডিট। তাহলে কি এই 1 লক্ষ টাকা 50,000 টাকা, তাহলে 1.5 লক্ষ টাকা থেকে আর 50,000 টাকা বাদ দিলে বাকি থাকে কত? 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকা কি? এই 1 লক্ষ টাকা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব জ্ঞাপন করে, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানে একটা দায় স্বরূপ বিবেচনা করা হয়। তাহলে বলতে পারে যে কি? নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 50,000 টাকা, ঋণ হিসাব ক্রেডিট 50,000, মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। এবার আসো 3 তারিখ মাসে 50,000 টাকা করে একজন ম্যানেজার নিয়োগ দেন। তার মানে মাসে আমি 50,000 টাকা করে একজন ম্যানেজার নিয়োগ দিয়েছি, তার সাথে কোনো আমি আর্থিক লেনদেন করি নাই, তাকে কোনো টাকা প্রদান করি নাই। তার মানে সেখানে একটা ঘটনা ঘটেছে, তার সাথে অর্থের সাথে কোনো লেনদেন হয় নাই, তার মানে এটার কোনো কি হবে না? জাবেদা হবে না। এবার আসো 6 তারিখ। 6 তারিখে বলছে একজন মক্কেলকে 30,000 টাকা সেবা দিয়ে নগদ 10,000 টাকা পাওয়া গেল। তাহলে নগদ একজন ব্যক্তিকে যখন সেবা দিলাম, তাহলে কি পাইলাম? তাহলে সাথে সাথে কি? নগদ 10,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানে পেলাম। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে 10,000 টাকা আসলো, তাহলে নগদান হিসাব ডেবিট। যখন সেবা দিয়েছি বাকিতে সেবা দিলে, কাকে বাকিতে কোনো কিছু সেবা দিলে সেখানে কি দেনাদার বা প্রাপ্য হিসাবে উৎপত্তি ঘটে, মানে সম্পত্তি বৃদ্ধি পায়। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট কত? 20,000 টাকা। তাহলে একটা বলছি নগদে 10,000 টাকা পেয়েছি, সাথে সাথে নগদে সেবা দিয়ে নগদে কত পেয়েছি? 10,000 টাকা। এবারে আরগুলো কি? বাকিতে কত? 20,000 টাকা। টোটাল আমি আয় করেছি কত? 30,000 টাকা। তাহলে আমি সেবা বাবদ আমার আয় হচ্ছে কত? এই 30,000 টাকা। তাহলে এই সেবা আয় বৃদ্ধি পেয়েছে, এর জন্য ক্রেডিটে 30,000 টাকা। এবার আসছে কত? এবার হচ্ছে 10 নাম্বার, ধারে সাপ্লাইজ ক্রয় 10,000 টাকা। ধারে সাপ্লাইজ ক্রয় 10,000 টাকা। তাহলে আমি ধারে সাপ্লাইজ ক্রয় করেছি, মানে কি? বাকিতে সাপ্লাই ক্রয় করেছি। তাহলে বাকিতে সাপ্লাইজ ক্রয় করলে সেখানে কি পাওনাদার সৃষ্টি হয়। সাপ্লাইজ ক্রয় করেছি, আমি জানি যে সাপ্লাইজ হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। তাহলে সাপ্লাইজ ক্রয় করার সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান সাপ্লাইজ বৃদ্ধি পেয়েছে, সম্পত্তি বৃদ্ধি পেলে 10,000 টাকা ডেবিট।
তারপর সেটা যেহেতু বাকিতে সংগঠন হয়েছে তাহলে কি সাথে সাথে দায় বৃদ্ধি পেয়েছে, তাহলে কত দায় বৃদ্ধি পেলে ক্রেডিট 10,000 টাকা। তাহলে এটা হচ্ছে ধারী সংক্রান্ত লেনদেন। এবার আসো 18 তারিখ, সেবা বাবদ অগ্রিম গ্রহণ 5,000 টাকা। সেবা বাবদ অগ্রিম গ্রহণ 5,000 টাকা। তাহলে সেবা বাবদ অগ্রিম গ্রহণ 5,000 টাকা কোন ব্যক্তিকে মানে সেবা বাবদ তার থেকে অগ্রিম টাকা গ্রহণ করলে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে কি নগদ টাকা আসে, তাহলে নগদান হিসাব ডেবিট 5,000 টাকা। আর যেহেতু সেবাটা অগ্রিম ঘটেছে মানে যেটা সেবাটা অগ্রিম ঘটেছে, যার সেবা এখনো দেওয়া হয়নি ভবিষ্যতে দেব, তাহলে এটা কি এটা দায়, ব্যবসা প্রতিষ্ঠান একটা দায়, যেহেতু দায় বৃদ্ধি পেয়েছে এর জন্য এটা হবে যে ক্রেডিট। তাহলে কি সেবা বাবদ অগ্রিম গ্রহণ মানে আমি তাকে সেবা দেব সেই জন্য তার থেকে আমি অগ্রিম টাকা নিয়ে ফেললাম, তাহলে কি নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা হিসাব ক্রেডিট 5,000 টাকা। এবার আসো 25 তারিখ, সাপ্লাইস ব্যবহৃত হয়েছে 5,000 টাকা। যখন আমি সাপ্লাইস কিনেছিলাম তখন সাপ্লাইস হিসাব ডেবিট ছিল, বাকিতে কিনেছিলাম যে, আর পাওনাদার হিসাব ক্রেডিট ছিল। এখন ওই সাপ্লাইসটি কিনেছি ওই সাপ্লাইস আমি ব্যবহার করেছি, ওই সাপ্লাইসটা ব্যবহার করার সাথে সাথে আমার সম্পত্তি কমে গেছে, অর্থাৎ আমি যদি কোনো সম্পদ যদি ভোগ করে ফেলি ব্যবহার করে ফেলি তো সম্পদ কমে যায়। আমার হিসাব বিজ্ঞানের ভাষায় সম্পদ কমে গেলে ক্রেডিট, তাহলে সাপ্লাইস ক্রেডিট 5,000 টাকা। সম্পদ কমে যাওয়ার সাথে সাথে তাহলে কি আমার একটা কি ব্যবসা প্রতিষ্ঠানে একটা সম্পদ কমে গেছে, তার মানে একটা ব্যয় হয়েছে, মানে তার মানে আমার একটা খরচ হয়েছে, ক্ষতি হয়েছে। এই যে ক্ষতি যখন ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তখন সাপ্লাইস খরচ হয়ে যাবে কি এই ডেবিট, এর জন্য সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস ক্রেডিট হচ্ছে 5,000 টাকা। এরপর আসো 30 তারিখ, অফিসের ম্যানেজারকে বেতন দেওয়া হলো। তাহলে অফিসের ম্যানেজারকে বেতন দেওয়া হয় কোথা থেকে? অফিসের নগদ তহবিলের ভান্ডার থেকে অফিসের ম্যানেজারকে বেতন দেওয়া হয়। অফিসের ম্যানেজারকে যখন বেতন দেব তাহলে অফিসের ম্যানেজারকে যখন বেতন দেব তাহলে অফিসের নগদ তহবিল ভান্ডার কমে যাবে, তাহলে কি যখন দিন আই তখন আমার ভান্ডারটা পূর্ণ ছিল, এখন যেহেতু কমে যাবে নগদ তহবিল কমে যাবে। যখন নগদ তহবিল বাড়ন্ত অবস্থায় ছিল তখন নগদান ছিল ডেবিট, এখন যেহেতু ওই টাকাটা বেতন দিয়ে দিচ্ছি নগদ টাকা কমে যাবে তখন নগদান হয়ে যাবে ক্রেডিট 50,000 টাকা। অফিসের ম্যানেজারকে বেতন দেওয়ার সাথে সাথে আমার অফিসের একটা খরচ সৃষ্টি হয়েছে, এই খরচ সৃষ্টি হওয়ার সাথে সাথে অফিসের একটা কি ক্ষতি হয়েছে, নগদ তহবিলটা কমে গেছে, তাহলে কি এই খরচ যখন বৃদ্ধি পায় তাহলে বেতন হিসাব ডেবিট 50,000 টাকা। তাহলে বলতে পারে যে বেতন খরচ হিসাব ডেবিট আর হচ্ছে নগদ হিসাব ক্রেডিট 50। এবার আসো 31 তারিখ, ঋণ পরিশোধ 10,000 টাকা। ঋণ পরিশোধ 10,000 টাকা। তাহলে দেখো কোন ব্যক্তি থেকে আমি যখন ঋণ গ্রহণ করি তাহলে কি ঋণ গ্রহণ করি মানে ওই ব্যক্তি থেকে আমি নগদ টাকা রিসিভ করি, তাহলে তখন বলি যে যখন ঋণের টাকা গ্রহণ করি তখন হবে যে নগদান হিসাব ডেবিট। ঋণ গ্রহণ করলাম নগদান হিসাব ডেবিট, মানে ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ বৃদ্ধি পেয়েছে। এরপরে ঋণটা নিয়েছি যেহেতু ঋণটা একটা বহির্দায়, তাহলে বাইরে কি একটা দায় বৃদ্ধি পেয়েছে, তাহলে ঋণ হিসাব ক্রেডিট। তাহলে কি ছিল কোন ব্যক্তি থেকে যখন ঋণ গ্রহণ করি নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, এই গেল কথা। ওই ব্যক্তির ঋণটা আমি যদি কোনো অবস্থায় যদি পরিশোধ করি তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাবে, তখন হয়ে যাবে নগদান হিসাব ক্রেডিট, কমে গেছে। তাহলে কমে যাওয়ার সাথে ঋণটা যখন পরিশোধ করে ফেলবো তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের বহির্দায়টা কমে যাবে, তাহলে ঋণ হিসাব ডেবিট এই বহির্দায়টা কমে গেছে, এই জন্য হচ্ছে কি 10,000 টাকা। তাহলে কি লিখলাম ঋণ হিসাব ডেবিট, দায় কমেছে 10,000 ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সম্পদ কমেছে 10,000 ক্রেডিট, শেষ। এই হচ্ছে আমার জাবেদা। তাহলে এবার আসো 3 নাম্বার অপশন ছিল কি লেনদেনগুলোর টেবুলার চকে সমীকরণের প্রভাব দেখাও।
তাহলে কি একটা সমীকরণ অঙ্ক করতে হলে প্রথমে এরকম করে একটা সম্পত্তি ইকুয়াল টু দায় প্লাস মালিকানার শর্ত অবলিক মন্তব্য এরকম একটা চক এঁকে নিতে হবে। চক এঁকে নেওয়ার পরে আমাকে এখানে কয়টা ঘর হবে, সম্পত্তির দিকে কয়টা ঘর হবে, দায় ও মালিকানার শর্তের দিকে কয়টি ঘর হবে, তাহলে আমি জানবো কিভাবে? আমার জানার একমাত্র অবলম্বন হচ্ছে কি জাবেদা। জাবেদা থেকে আমি বলতে পারবো যে আমার সম্পত্তির পাশে কয়টা ঘর হবে, আমার দায় ও মালিকানার শর্তে কয়টি ঘর হবে, সেটা জানতে পারবো কোথা থেকে? আমি কোথায়? জাবেদা থেকে। তাহলে আমি একটা ঘর করে নেব, তারিখ সম্পদ ইকুয়াল টু দায় মালিকানা সত্ত্ব মন্তব্য। তাহলে বাকি কাজ সম্পদ কয়টা আছে, দায় ও মালিকানা সত্ত্ব কয়টা আছে আমি জানবো কোত্থেকে? জাবেদা থেকে। তাহলে আসো, তাহলে আমার সম্পদ আছে কয়টা? নগদান একটা, আসবাবপত্র দুইটা, প্রাপ্য হিসাব কয়টা? তিনটা, সারপ্রাইজ চারটা। তাহলে আমি সম্পত্তির বাচক হিসাব পেয়েছি কয়টা? চারটা। তাহলে নগদান, আসবাবপত্র হিসাব, প্রাপ্য হিসাব, সাপ্লাইস হিসাব। এবার আসো দায়ের দিকে দেখি, দায় কটা? ঋণ একটা, মূলধন দুইটা, তারপর পাওনাদার তিনটা, তারপর হচ্ছে অনুপার্জিত সেবা আয় চারটা। তাহলে দায়ের দিকে কয়টা? চারটা। কি? পাওনাদার, ব্যাংক ঋণ, অনুপার্জিত সেবা আয়, মূলধন। এই হচ্ছে, এইগুলো আমাকে প্রথমে লিখে নিতে হবে। এবার আসো, প্রথমে এই অঙ্কগুলো করার আগে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি? মন্তব্য। তো এখন অনেকে হেজিটেশনে পড়ে যাইতে পারে যে কি মন্তব্য, কাদের নিয়ে আমি মন্তব্য লিখবো। তাহলে আমার প্রথমে মন্তব্য লেখার সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে মন্তব্য কিন্তু সবাই লেখা যাবে না। তাহলে মন্তব্য লিখতে হবে যে ওই সমস্ত জিনিসের মন্তব্য লিখতে হবে যে জিনিসটা মূলধনকে প্রভাবিত করে। তাহলে মূলধনকে কোন দুইটি জিনিস প্রভাবিত করে? আমি আগে বলেছি মূলধনকে দুইটা জিনিস প্রভাবিত করে, একটা হচ্ছে রেভিনিউ, একটা হচ্ছে এক্সপেন্সেস। এই দুইটা জিনিস মূলধনকে প্রভাবিত করে। যে উপাদানগুলো মূলধনকে প্রভাবিত করে ওই উপাদানের আমি মন্তব্য পেশ করব, আর বাকিগুলো মন্তব্য পেশ করব না। অর্থাৎ যেগুলো মালিকানা সত্ত্ব চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেগুলোর আমি মন্তব্য লিখব। এবার আসো প্রথম কোশ্চেন, তাহলে আমার প্রশ্ন আর লাগবে না, এখন আমি সেটিং করব এখান থেকে দেখে দেখে, জাবেদা থেকে। তাহলে নগদান কত? বছরের শুরুতে কত? 1 লক্ষ টাকা। তাহলে এখানে কথা সেটিং করার আগে আরেকটা কথা বলে রাখি। তাহলে কি এখন প্রশ্ন আসতে পারে নগদানে কোন সময় যোগ হবে, কোন সময় বিয়োগ হবে, আসবাবপত্র কোন সময় যোগ হবে, কোন সময় বিয়োগ হবে, তদ্রূপ প্রতিটা ক্ষেত্রে। তাহলে আসো, যে জিনিসটা নগদ সম্পত্তি বাচক হিসাব, কোন আইটেম? ডেবিট আইটেম। তাহলে এটা জন্মলগ্ন থেকে উৎপত্তিগতভাবে এটা সম্পত্তিবাচক ডেবিট আইটেম। তাহলে যে জাবেদার মধ্যে নগদানকে আমি ডেবিট পাবো সেগুলো আমি যোগ করব, আর যে জাবেদার মধ্যে আমি নগদানকে ক্রেডিট পাবো সেগুলো আমি কি করব? বিয়োগ করব। একই অবস্থায় আসবাবপত্র হচ্ছে সম্পত্তিবাচক হিসাব ডেবিট আইটেম। যে জাবেদার মধ্যে আসবাবপত্রকে আমি ডেবিট পাবো সেটা আমি যোগ করব, যে জাবেদার মধ্যে আসবাবপত্রকে আমি ক্রেডিট পাবো সেটা আমি বিয়োগ করব। এবার আসো প্রাপ্য হিসাব, জন্মলগ্ন থেকে উৎপত্তিগতভাবে সেটা সম্পত্তিবাচক হিসাব। তাহলে যে জাবেদার মধ্যে আমি প্রাপ্য হিসাবকে ডেবিট পাবো সেটা আমি সম্পত্তিবাচক যোগ করব, যে জাবেদার মধ্যে আমি প্রাপ্য হিসাবকে ক্রেডিট পাবো সেটা আমি বিয়োগ করব। তদ্রূপ আবার বলতেছি সাপ্লাইস, এটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব ডেবিট আইটেম। তাই যে জাবেদার মধ্যে সাপ্লাইসকে আমি ডেবিট পাবো সেটা যোগ করব, যে জাবেদার মধ্যে আমি সাপ্লাইসকে ক্রেডিট পাবো সেটা বিয়োগ করব। এবার আসো পাওনাদার, পাওনাদার জন্ম লগ্ন থেকে সেটা কি? দায়ের আইটেম, দায়বাচক হিসাব কি? ক্রেডিট আইটেম। তাহলে যে জাবেদার মধ্যে পাওনাদারকে আমি ক্রেডিট পাবো সেটা যোগ করব, আর যে জাবেদার মধ্যে আমি পাওনাদারকে ডেবিট পাবো সেটা বিয়োগ করব।
তদ্রূপ আবার বলতেছি ব্যাংক ঋণ হচ্ছে উৎপত্তিগত জন্মলগ্ন থেকে দায় আইটেম। কি আইটেম? দায়বাচক হিসাব কি ক্রেডিট আইটেম। তাহলে এটা কি যে জাবেদার মধ্যে ব্যাংক ঋণ আমি ক্রেডিট পাবো সেটা কি করব? যোগ করব। আর যে জাবেদার মধ্যে ব্যাংক ঋণ আমি ডেবিট পাবো সেটা বিয়োগ করব। অনুপার্জিত সেবা একই অবস্থা, জন্মলগ্ন থেকে উৎপত্তিগত ভাগে দায়বাচক হিসাব ক্রেডিট আইটেম। তো যে জাবেদার মধ্যে অনুপার্জিত সেবাকে আমি ক্রেডিট পাবো যোগ করব, আর যেটা ডেবিট পাবো সেটা বিয়োগ করব। তদ্রূপ মূলধন জন্মলগ্ন থেকে এটা কি মালিকানা সত্ত্বের একটা দায়ের আইটেম। তাহলে এটা কি জন্মলগ্ন থেকে সে ক্রেডিট আইটেম। তাহলে যে জাবেদা দেখে মূলধনকে আমি ক্রেডিট পাবো সেটা যোগ করব, যে জাবেদার মধ্যে মূলধনকে আমি ডেবিট পাবো সেটা বিয়োগ করব। এ হচ্ছে আমার কথা, এর উপর ভিত্তি করে আমি এটা সমাধান করব। তাহলে এবার আসো 1 তারিখে নগদান হিসাব কত? 1 লক্ষ টাকা। নগদান হিসাব 1 লক্ষ টাকা বসালাম। তারপর আছে আসবাবপত্র কত? 50,000 টাকা। তাহলে 50,000 টাকা বসালাম। তারপর ব্যাংক ঋণ কত? ক্রেডিট দিকে কত? 50,000 টাকা। 50,000 টাকা বসালাম। তাহলে মূলধন কত? ক্রেডিট কত আছে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা বসালাম। তাহলে কি লিখবো? যে মূলধন আনয়ন ও ঋণ গ্রহণ। এবার আসুন 3 তারিখে কোনো লেনদেন নাই। 4 তারিখ 6 তারিখ নগদান হিসাব ডেবিট। তাহলে পেলাম 10,000 টাকা। তাহলে নগদান যোগ 10,000 টাকা যোগ করলাম। তারপর হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট 20,000 টাকা। প্রাপ্য হিসাব যেহেতু জন্মলগ্ন ডেবিট আইটেম, তার মানে এটা যোগের আইটেম। তাহলে 20,000 টাকা যোগ করলাম। তারপর সেবা আয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। তাহলে আমি আগে বলেছিলাম সেবা আয়, তাহলে এটা কাকে প্রভাবিত করবে? এটা মূলধনকে প্রভাবিত করবে। তার মানে মূলধন বৃদ্ধি পাবে, তার মানে আয় যোগ হবে। 30,000 টাকা মূলধনের সাথে যোগ করলাম। তাহলে এরপরে ব্যাখ্যা হবে কি? সেবা আয়। কেন? এটা যেহেতু আয়বাচক হিসাব, আমি আগে বলেছি সমস্ত আয় এবং ব্যয়ের কি হবে? ব্যাখ্যা হবে। এই গেল কত তারিখ? 6 তারিখ। এবার আসো 10 তারিখ সাপ্লাইস ডেবিট 10,000 টাকা। সাপ্লাইস ডেবিট 10,000 টাকা আমি যোগ করলাম। তারপর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। পাওনাদার বৃদ্ধি পেয়েছে, আমি 10,000 টাকা যোগ করলাম। এবার আসো, তাহলে এখানে মন্তব্য লিখলাম না কেন? কারণ এটা কোনো কি মূলধনকে প্রভাবিত করে নাই, মানে মূলধন বাড়েও নাই কমেও নাই। এটা কোনো আয়বাচক হিসাব না, কি বাচক হিসাব না, আয়বাচক হিসাব না, ব্যয়বাচক হিসাব না, এটা হচ্ছে দায়বাচক হিসাব। এই জন্য এইখানে এটা মন্তব্য আসবে না। এবার আসো কত তারিখ? এরপরে আছে 18 তারিখ নগদান হিসাব ডেবিট 5,000 টাকা। নগদান হিসাব ডেবিট 5,000 টাকা যোগ করলাম। তারপর আছে কি? অনুপার্জিত সেবা বা অগ্রিম সেবায় ক্রেডিট 5,000 টাকা। ক্রেডিট 5,000 টাকা যোগ করলাম। তারপর এটাও এখানে মন্তব্য হবে না। কেন হবে না? এটা মূলধনকে প্রভাবিত করে নাই, কারণ এটা দায়বাচক হিসাব। এটা কোনো আয়বাচক হিসাব না, ব্যয়বাচক হিসাব না, এর জন্য মন্তব্য আসবে না। এবার কত বললাম? 25 তারিখ সাপ্লাইস খরচ কত? 5,000 টাকা। তাহলে সাপ্লাইস খরচ, তাহলে এটা কি? ব্যয়বাচক হিসাব। এটা মূলধনকে প্রভাবিত করেছে, তার মানে মূলধন কমে গেছে। তাহলে 5,000 টাকা মূলধন থেকে বিয়োগ দিয়েছি। তাহলে মন্তব্য হচ্ছে সাপ্লাইস খরচ। তারপর সাপ্লাইস খরচ, তো এবার আবার সাপ্লাইস বললাম ক্রেডিট 5,000 টাকায়। এই সম্পত্তি কমে গেছে, এই জন্য সম্পত্তি কমে যাওয়াতে 5,000 টাকা এখানে কি করলাম? ক্রেডিট করলাম। কারণ আমি জানি যে সাপ্লাইস সম্পত্তি বাচক হিসাব ডেবিট আইটেম। যদি ডেবিট থাকতো জাবেদার মধ্যে যোগ করতাম, বৃদ্ধি পেয়েছে। এখন যেহেতু ক্রেডিট হয়ে গেছে, তাহলে সাপ্লাইস কমে গেছে, এই জন্য বিয়োগ করেছি। তাহলে এটা যেহেতু কি বাচক হিসাব? খরচ বাচক হিসাব, এই জন্য এটার মন্তব্য লিখেছি সাপ্লাইস খরচ। আর এটা মূলধনকে প্রভাবিত করেছে, মানে মূলধনের হ্রাস বৃদ্ধি ঘটাইছে, তো এই জন্য এটা মন্তব্য লিখছি। এবার আসো কত তারিখ? 30 তারিখ বেতন খরচ। এটা হচ্ছে ব্যয়বাচক হিসাব, এটা মূলধনকে প্রভাবিত করে, এর জন্য মূলধন থেকে
50,000 টাকা বাদ দিয়েছি, এই 50,000 টাকা বাদ দিয়েছি। এবার বললাম যে নগদের হিসাব ক্রেডিট, তাহলে 50,000 টাকা নগদ থেকে বাদ দিয়েছি, কারণ যদি নগদ সম্পত্তিবাচক হিসাব ডেবিট আইটেম, আর যদি ডেবিট থাকতো তাহলে আমি যোগ করতাম, বৃদ্ধি পেত। এখন যেহেতু কি করেছি, নগদ কমে গেছে, ক্রেডিট হয়েছে, এই জন্য বাদ দিয়ে দিয়েছি। আর এটা এই লেনদেনটা মূলধনকে প্রভাবিত করেছে, এটা কি ব্যয় সংক্রান্ত লেনদেন, এই জন্য এটা মূলধনের ব্যয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা কি হয়েছে, একটা ব্যাখ্যা হয়েছে কি বেতন খরচ। এবার আসো 31 তারিখ ঋণ ডেবিট, তাহলে আগে ঋণ বৃদ্ধি পেয়েছে বিদায় এই জন্য কি করেছিলাম, ঋণ 50 যোগ করেছিলাম। এখন ঋণ দায়বাচক হিসাব ক্রেডিট আইটেম, তাহলে দায়বাচক ক্রেডিট আইটেম ক্রেডিট হলে যোগ করতাম, তাহলে দায় বৃদ্ধি পেত। এখন যেহেতু ডেবিট হয়ে গেছে তাহলে দায় কমে গেছে, এর জন্য 10,000 টাকা বিয়োগ করেছি। সাথে সাথে নগদের হিসাব ক্রেডিট, তাহলে নগদান সম্পদ কমে গেছে, এই ক্রেডিট হয়েছে, এর জন্য নগদ থেকে 10,000 টাকা বিয়োগ করেছি। এ হচ্ছে, তাহলে এখানে এটা মূলধনকে প্রভাবিত করে নাই, এটা হচ্ছে মূলধনকে কোনো প্রভাবিত করে না, এটা কোনো আয় সংক্রান্ত লেনদেন না, ব্যয় সংক্রান্ত লেনদেন না, এর জন্য এখানে মন্তব্য আসবে না। এবার আসো প্রত্যেকটা জিনিসের জের টানবো, তাহলে 1,10,000 এ প্লাস গুলো 1 লক্ষ এটা প্লাস, 10,000 এটা প্লাস, 5,000 এটা প্লাস, এই তিনটা হচ্ছে প্লাস পয়েন্ট। এটা হচ্ছে 50,000 মাইনাস পয়েন্ট, 10,000 মাইনাস পয়েন্ট, তার মানে কত, 1,15,000 থেকে কত 60,000 বাদ দেব, বাদ দিলে 55,000 টাকা হচ্ছে নগদ জের। তদ্রূপ এখানে যোগেরও কিছু নাই, বিয়োগেরও কিছু নাই, তাহলে পূর্বের যে বৃদ্ধি জের সেটা হচ্ছে 50 বসাই ফেললাম, এখানে যোগেরও কিছু নাই, বিয়োগেরও কিছু নাই, পূর্বের বৃদ্ধি জের সেটা 20 বসাই ফেললাম। এটারও পূর্বের জের ছিল 10, পরবর্তী দেখা যাচ্ছে কি হ্রাস ঘটেছে, তাহলে কত 10 থেকে 5 দিলে আর হচ্ছে 5,000 টাকা। এখানে পূর্বের বৃদ্ধি জের আছে, হ্রাস বৃদ্ধি কিছু নেই, 10 বসাই ফেললাম। এখানে পূর্বের জের 50 ছিল, পরবর্তী হ্রাস ঘটেছে, তাহলে কি কত 40,000 টাকা। এখানে পূর্বের জের 5,000 ছিল, কোন বৃদ্ধি ঘটে, পূর্বের বৃদ্ধি যেটা ছিল সেটাই, আর হ্রাস ঘটে না, বৃদ্ধি ঘটে না, 5,000 বসালাম। এখানে 1 লক্ষ টাকা প্লাস পয়েন্ট, তারপর হচ্ছে 30,000 প্লাস, মাইনাস হচ্ছে 5,000 আর 50,000 টাকা মাইনাস, তাহলে এখানে কত 1,30,000 থেকে 55,000 বাদ দিলে আর হচ্ছে 75,000। তাহলে এ একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম, চারটা, এই চারটা আইটেম যোগ করলে 1,30,000, এদিকে হচ্ছে 10,000, 40,000, 5,000, 75,000 যোগ করলে হবে যে কি 1,30,000। তাহলে আমার দেখা যাচ্ছে সম্পত্তি সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব মিলে গেছে। এই হচ্ছে ইকুয়েশন করার নিয়ম। যাক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প সময়ের জন্য এটা উপস্থাপন করলাম। আসলে অঙ্কগুলো অনেক বড়, তো এই জন্য এগুলো আগে করে নিয়ে জাস্ট সেগুলো সমাধান করার জন্য বিশ্লেষণ করে যতটুকু চেষ্টা করেছি কিছু দিতে, এতটুকু। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব, ওটা জানিয়ে দেব। সবাইকে ধন্যবাদ।